আমরা জানি গতকাল কর্মী সভার বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভার দামামা বাজিয়ে দিয়েছেন। অর্থাৎ আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সকলকে একেবারে কোমর বেঁধে নেমে পড়বার বার্তা একেবারে কর্মী সভা থেকে তিনি দিয়ে দিয়েছেন। ঠিক এখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই বলে ফেললেন, বারবারই বলেন নানা ধরনের কথা, গতকালও বলেছেন 2001 সালে কংগ্রেস নাকি তার সাথে বেইমানি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম কথা বলেন, বলেই চলেন। অধিকাংশ ক্ষেত্রে তথ্য পরিসংখ্যান তার সমর্থন করে না, কিন্তু তৎসত্ত্বেও তিনি বলেই চলেন কারণ তিনি তার কর্মী সমর্থকদের এইভাবেই উদ্দীপ্ত করতে চান। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে তিনি তৈরি করেছেন একটু একটু করে। তৃণমূল কংগ্রেসের শিকড় রাজ্যের একেবারে প্রান্তিক এলাকাতেও যে গেড়ে বসেছে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই। কিন্তু একটা বিষয় বোধহয় আমাদের মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক হিসেবে এই যে উত্থান, সেই উত্থানে তিনি অনেককে পেছন থেকে ছুরি মেরেছেন, অনেককে। রাজনৈতিক নেতা নেতৃত্ব বটেই, বিভিন্ন দলকেও, যেমন কংগ্রেস দল। তিনি আচমকাই গতকাল তার কর্মী সভার বৈঠকে যেভাবে বললেন যে 2001 সালে কংগ্রেস তার সাথে বেইমানি করেছিল, সেই সূত্রেই তিনি কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। ভালো করে ভেবে দেখুন, 2001 সালে কংগ্রেস এ রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একত্রিত হয়ে লড়বার সিদ্ধান্ত নিয়েছিল। তার আগের ইতিহাসটা যদি আমরা একটু ভালো করে মনে করি তাহলে দেখতে পাবো যে কংগ্রেসকে বারবার ভেঙেছেন যিনি, পিছন থেকে কংগ্রেস নামক দলটিকে পিছন থেকে ছুঁড়ে মেরেছেন যিনি, তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়। না, একবারও ব্যক্তিগত রাগ কিংবা বিদ্বেষ থেকে এই কথাটা বলছি না, তথ্য পরিসংখ্যান দিয়ে আমরা সেটা বলতে চাইছি। যদি পিছনে চলে যান 1996 সাল, ভালো করে ইতিহাসটা ঘাটুন। এখানকার রাজনীতির ইতিহাস যারা ঘাটবেন তারা জানবেন 1996 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন এবং সেই সময় শঙ্কর সিং ও সুলতান আহমেদ নামক বেশ কিছু কংগ্রেস নেতার বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে এদের প্রার্থী করা যাবে না, এরা চূড়ান্তভাবে সমাজ বিরোধী, এদের প্রার্থী করা হলে তিনি বিদ্রোহ করবেন। এবং সেই বিদ্রোহের হুঙ্কার দিয়ে তিনি দক্ষিণ কলকাতার একটা জায়গায় গাড়ির উপরে দাঁড়িয়ে ফাঁসি দেবার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি সেটা নাটকীয়তায় ভরা, বারবার তিনি নাটকীয় চমক দিয়েই গেছেন এবং সেই চমকটা সকলের কাছে পৌঁছে দেবার জন্য মিডিয়া ভূমিকা পালন করেছে। মিডিয়ার সহায়তা তিনি বরাবর পেয়ে গেছেন। তার অনশন যেভাবে চলেছিল 2006-এর তার এই অনশন, কিভাবে মিডিয়া অনশনকে হাইপ দিয়েছিল আমরা সবাই জানি। 2096 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে কংগ্রেসের প্রার্থী হতে যাচ্ছে এমন কিছু মানুষজন যারা প্রার্থী হবার যোগ্য নয়, যাদের তিনি তারই ভাষায় ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছিলেন, সেই শঙ্কর সিং, সুলতান আহমেদ। পরবর্তী সময় কি হয়েছিল? পরবর্তী সময়ে আমরা সবাই জানি সেই শঙ্কর সিং, সেই সুলতান আহমেদ তার দলেই যোগ দিয়েছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে। ভেবে দেখুন তো, তৃণমূল কংগ্রেসে যারা আসছেন তখন তারা ঠিক হয়ে যাচ্ছেন, আর কংগ্রেসে থাকলে তারা সমাজ বিরোধী, তারা ক্রিমিনাল। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, অথচ বলছেন তিনি ঠিক উল্টো। কি বলছেন কংগ্রেস তার সাথে বারবার বেইমানি করেছে, অথচ 2096 পরে 2098-তে দলটা ভেঙে দিয়েছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। 2001 তিনি ভোটে লড়বার সময় বলেছিলেন কংগ্রেসের এতজন বিধায়ককে প্রার্থী করা যাবে না, কংগ্রেস সেটা মেনে নিয়েছিল। পরবর্তী সময় তিনি কংগ্রেসের সেই সমঝোতা থেকে বেরিয়ে যান।
তারপরে তিনি বিজেপির সঙ্গে যান, বিজেপির মন্ত্রী হন, এইভাবে চলতে থাকে। তারপর কি হয়েছিল? তারপরে আমরা জানি 2009 এই রাজ্যে লোকসভায় তৃণমূল কংগ্রেস অভূতপূর্ব ফল করেছিল। ভালো করে ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেসের সেই অভূতপূর্ব ফলাফলের পিছনে কংগ্রেসের একটা ভূমিকা ছিল, কারণ একত্রিতভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না 2011-এ তিনি ক্ষমতায় এসেছেন, তার দীর্ঘ লড়াই, তার ক্যারিশমার জোরে একটা কথা তিনি উল্লেখ করেন বা কিংবা উল্লেখ করেন না, সেটা হচ্ছে যে 2011-এ তিনি একা ক্ষমতায় আসেননি, কংগ্রেসের সাথে যৌথভাবে লড়ে ক্ষমতায় এসেছিলেন। যারা এটা বলেন যে দীর্ঘদিন এ রাজ্যের ক্ষমতায় কংগ্রেস আসতে পারেননি, তারাও ভুলে যান যে না, কংগ্রেস কিন্তু 2011-তে তৃণমূল কংগ্রেসের সাথে যৌথভাবে লড়ে এ রাজ্যের ক্ষমতায় এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে দেননি। দিনের পর দিন নানাভাবে চাপ তৈরি করে তিনি কংগ্রেসকে বাধ্য করেছেন তার মন্ত্রিসভা থেকে চলে যেতে। আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি কিভাবে নানা ধরনের শর্ত দিয়ে কংগ্রেস দলটাকে ব্যতিব্যস্ত করবার চেষ্টা করেছেন। তারপর একটু একটু করে এ রাজ্যে কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের বারবার নিজের দলে টেনে নিয়েছেন। কখনো কারোর বিরুদ্ধে মামলার অভিযোগ করেছে, তারপরে সেই মামলায় পুলিশি হেনস্থার মুখে পড়ে বাধ্য হয়েছে কেউ কেউ কংগ্রেসে যেতে। তার সবচেয়ে বড় উদাহরণ তো রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি মামলা দায়ের করেন, তারপরে তার দলে যোগ দিলে তিনি আবার তাকে দলে টেনে নেন। একাধিক জায়গায় এই বিষয়টা পরিষ্কার। তাহলে তথ্য পরিসংখ্যান কি বলছে? তথ্য পরিসংখ্যান বলছে যে এ রাজ্যে কংগ্রেসকে বারবার ব্যতিব্যস্ত করেছে, কিংবা আর একটু কটু ভাষায় যদি বলতে হয়, কংগ্রেসকে পিছন থেকে ছুরি বারবার তিনি মেরে গেছেন। তার রাজনৈতিক প্রতিপত্তি দিয়ে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে কংগ্রেসকে শেষ করা, কংগ্রেসকে রাজ্য থেকে নির্মূল করে দেওয়ার প্রয়াসটা তিনি করে গেছেন বারবার। একেবারে শেষের উদাহরণ বোধহয় সাগরদিঘির সেই বিধায়ক। মনে পড়ে সাগরদিঘিতে বাম এবং কংগ্রেসের যৌথ প্রার্থী বাইরন বিশ্বাস নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী হিসেবে। তারপর কি হয়েছিল? তারপর সেই বাইরন বিশ্বাস সাধারণ মানুষের যাবতীয় ভোটাধিকার, যাবতীয় রায়কে অগ্রাহ্য করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতিতে একটা বিষয় কখনো রাখেন না, সেটা হচ্ছে নৈতিকতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় সমর্থকও বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিকতার রাজনীতি করেন, তার রাজনীতিতে নৈতিকতার কোনো জায়গা নেই। তিনি যে কোনোভাবে ক্ষমতা চান, ক্ষমতা চান এবং ক্ষমতা চান। ক্ষমতায় যাবার জন্য তিনি সব কিছু করতে পারেন। নীতি নৈতিকতাকে বারবার পদদলিত করাটা তার রীতি, তিনি সেটা করেছেন। ঠিক এই মুহূর্তে গতকাল যেভাবে তিনি বললেন, পুরনো বিষয় উস্কে দিয়ে যে কংগ্রেস তার সাথে বেইমানি করেছেন, ভালো করে ভেবে দেখুন ঠিক এই মুহূর্তে সেই কথাটা বলা যায়। তিনি এখনো অন্তত ইন্ডিয়া জোটের অংশী, তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন, খাতায় কলমে ইন্ডিয়া জোটটা এখনো রয়েছে, কংগ্রেস তার বড় দল এবং অন্যান্য দলগুলো রয়েছে, তার মধ্যে তিনিও রয়েছেন। অথচ কংগ্রেসকে তিনি আক্রমণ শানাতে একটুও দ্বিধা করছেন না, বারবার এটা তিনি করেই যান। সাম্প্রতিক সময় আমরা দেখেছি দিল্লির যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেখানে গিয়েও অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ নিয়ে কংগ্রেসের বিরোধিতা করেছেন। তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি। অরবিন্দ কেজরিওয়াল যদি কংগ্রেসের সাথে সমঝোতা করতেন, একটা আপোষে আসতেন, তাহলে হয়তো দিল্লির নির্বাচনটা এত সহজে বিজেপি জিততে পারত না। কিন্তু যৌথভাবে লড়বার বা একটা বিরোধী জোট তৈরি করবার যে দায়বদ্ধতা থাকে, বিভিন্ন আঞ্চলিক দলগুলোকেও তো সেই সম্পর্কে সচেতন হতে হবে, তাদেরও কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা সেই দলগুলো পালন করছে কি? এ রাজ্যের ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি, একদমই তৃণমূল কংগ্রেসকে কিন্তু আমরা একটা আঞ্চলিক দল বলেই বলছি। তারা যতই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলুক, আসলে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের একটা দল, তার বাইরে তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু অস্তিত্ব দেখাবার নানা প্রক্রিয়া শুরু করেন এবং
এ রাজ্যে বিরোধী জোট হিসেবে কংগ্রেসকে বিভিন্ন জায়গায় বিপদে ফেলবার প্রয়াস বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমরা তো দেখেছি গোয়াতে গিয়ে তিনি কি করেছিলেন, ভোট কেটে বিজেপির জয়ের রাস্তাটা সুগম করেছিলেন। ত্রিপুরাতেও একই কাজ করেছেন। তার দল সেখানে গিয়ে নানা রকম কারুকার্য দেখিয়েছে এবং শেষ পর্যন্ত বিজেপির হাতে রাজ্যটা তুলে দিয়েছেন। মেঘালয়েও তিনি একই কাজ করেছেন এবং সাম্প্রতিক সময় দিল্লিতে আপের সঙ্গে মিশেও একই কাজ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই আচরণটা করেন কেন? বিরোধী জোটটা যদি শক্তিশালী হয়, বিজেপি যদি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে, তাতে তার আপত্তি কোথায়? এখানেই একটা বড় দ্বন্দ্ব আছে। অনেক রাজনৈতিক পর্যালোচক বিশ্লেষকরা বলেন, তিনি যতই বিজেপির বিরুদ্ধে হম্বিতম্বি করুন না কেন, আসলে কোনো না কোনোভাবে তিনি বিজেপির সুবিধা করে দিতে চান। অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গটা আমরা আরো ভালো করে বুঝতে পারি। অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে যা করেছেন, তিনি আসলে বিজেপির সুবিধাই করে দিয়েছেন। বিজেপির সুবিধা করেছেন এবং নরম হিন্দুত্ব দিয়ে বিজেপিকে আসবার জায়গাটা তৈরি করে দিয়েছেন। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক অনুশীলনটা করছেন, ভালো করে ভেবে দেখুন, এই জায়গায় কিন্তু উগ্র হিন্দুত্ববাদীদের ভিত ক্রমশ শক্ত হচ্ছে। গত কয়েক বছরে এটা আমরা টের পাচ্ছি। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষজন রয়েছেন কারণ তিনি ক্ষমতার সঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় থাকবেন না, দায়িত্ব নিয়ে বলছি, তার পাশে কেউ থাকবে না। রাতারাতি এ রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থকরা দল বদলে বিজেপি হবেন, কোনো দ্বিধা তাদের নেই। কারণ একটাই, মতাদর্শগত কোনো ভিত্তি তৃণমূল কংগ্রেসের নেই, শুধু ক্ষমতার সঙ্গে থাকবো। মতাদর্শগত জগতে তারা বিজেপির খুব কাছে, অর্থাৎ মাথার মধ্যে হিন্দুত্বের পোকা। হিন্দুত্ব এটা যে রাজনীতির সাথে যায় না, হিন্দুত্ব বিষয়টা যে রাজনীতির পরিসরের বাইরে রাখতে হয়, এটা তৈরি করতে হলে একটা রাজনৈতিক মতাদর্শ লাগে, একটা বোধ লাগে, একটা চেতনা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস এমন বোধ, এমন চেতনার রাস্তা ধরে হাঁটে না। তিনি বারবার সাফল্য পাওয়ার জন্য যে কোনো উপায়ে ক্ষমতা দখলের দিকেই গেছেন, বারবার কোনো নীতি, আদর্শ, নৈতিকতা কোনো কিছুর ধার ধারেননি। ভালো করে ভেবে দেখুন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভ্যাসগুলো এখন করছেন, বারবার করে বলছেন, যেহেতু বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে এ রাজ্যেও হিন্দুত্বের একটা জাগরণ হচ্ছে, বিশেষ করে মৌলবাদী হিন্দুত্ব। ও দেশে যদি মৌলবাদী মুসলিম মাথাছাড়া দেয়, তার পাল্টা হিসেবে রাজ্যে মৌলবাদী হিন্দুত্ব মাথাছাড়া দেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই মৌলবাদী হিন্দুত্বকে মোকাবিলা করবার জন্য যে ভঙ্গিতে বা যে ভাবে রণকৌশল সাজানো উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব সেটা সাজানো? না, কোনোভাবেই সম্ভব নয়। ভালো করে ভেবে দেখুন, আমি কয়েকটা বিষয় উল্লেখ করি, খুব তাৎপর্যপূর্ণ, অনেকেই এড়িয়ে গেছেন বা মাথায় রাখেনি, আমি আপনাদের উল্লেখ করছি। সম্প্রতি 21শে ফেব্রুয়ারি চলে গেছে। মজার ব্যাপার দেখুন, 21শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস ভাষা দিবস পালন করেছে, কিন্তু কোথাও কি উচ্চারিত হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি? আমি অন্তত শুনিনি। খুব দায়িত্ব নিয়ে বলছি, একটা বার্তা সর্বত্র পৌঁছে গেছিল যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই সঙ্গীতটা, এই গানটা, মিথ হয়ে যাওয়া এই গানটা এবার এ রাজ্যে গাওয়া যাবে না। কারণ কি? কারণ ও রাজ্যের বা ও দেশের বাংলাদেশিরা এই গানটা প্রতি বিরূপ এই মুহূর্তে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একই রাস্তায় হেঁটেছেন। আসলে মৌলবাদীরা অসন্তুষ্ট হোক এমন কোনো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন না, কারণ তিনি ভোটের অঙ্কটা কষছেন, ভোটের অঙ্ক কষে গোটা বিষয়টা দেখছেন। একদিকে যেমন মৌলবাদী মুসলিমদের কোনো রকম ধাক্কা দেব না, অন্যদিকে মৌলবাদী হিন্দুত্ব বা মৌলবাদী হিন্দুরা যাতে কোনো আঘাত না পান তার খেলাটাও তিনি খেলবেন। সেই জন্যই এবারের বিধানসভায় 8 থেকে 10 মিনিট ধরে শুধুমাত্র তিনি কত বড় হিন্দু
তার প্রমাণ দিতে তিনি বক্তব্য রেখেছেন। তিনি কোন দিকে মাথা দিয়ে শোন, শিবের মূর্তির দিকে মাথা দিয়ে তিনি শুয়ে থাকেন সেটা বলেছেন। তার বাবা পূজারী ব্রাহ্মণ ছিল, তিনি ব্রাহ্মণ বংশের একজন মানুষ, বিস্তারিত ফিরিস্তি দিয়ে বিধানসভায় তিনি এটা বলেছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি রাজ্য সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, দীঘায় জগন্নাথের মন্দির 2026-এর আগেই জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হবে দীঘায়, এবং সেটাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার হবে। আজকেই খবরের কাগজে একটা সংবাদ আছে যে প্রাণ প্রতিষ্ঠার, দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণ নির্ধারণ করা হয়ে গেছে। কি চমৎকার না? রাজনীতির মঞ্চে, যেখানে রাজনীতির জায়গায় দাঁড়িয়ে, যেখানে মানুষের অভাব অনটন, মানুষের চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য এটা নিয়ে নিরন্তর আলোচনা হবার কথা, সেখানে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করেই তাদের আচরণ সীমাবদ্ধ রাখতে চাইছে। আসলে এই সময় এইভাবেই একটা বিভাজন বা মেরুকরণ করবার প্রয়াস হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল বলে স্বীকৃত বিজেপি যেভাবে একটা মেরুকরণের জায়গায় যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মোকাবিলা করবার জন্য তিনিও তার মতো করে ধর্মের তাস ফেলে চলেছেন। একদিকে মৌলবাদী মুসলিমদের যেমন তুষ্ট করতে হবে, অন্যদিকে হিন্দুত্ববাদীদেরও তুষ্ট করতে হবে। এই দুটো তাসে তিনি ফেলছেন। এখনো পর্যন্ত যেহেতু তার ক্ষমতা আছে, রাশ আছে রাজ্যের উপরে, তিনি এটা চালিয়ে যেতে পারছেন। কিন্তু মুশকিল হচ্ছে ক্রমাগত একই তাস ফেললে সেটা কিন্তু ভোতা হয়ে যায়। অরবিন্দ কেজরিওয়ালও এর আগের বিধানসভা নির্বাচনে দিল্লির তিনি এই তাস ফেলে জিতেছিলেন, পরবর্তীতে আর কাজ করেনি। কারণ যে ব্যাপারে বেশি দক্ষ সাধারণ মানুষের কাছে সেটা প্রতিষ্ঠা হয়ে যায়, তারপরে সাধারণ মানুষ তাকেই বেছে নেয়। তাই হিন্দুত্বের প্রশ্নে বিজেপি অনেক বেশি বিশ্বাসযোগ্য এদেশের অধিকাংশ মানুষের কাছেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তিনি হিন্দুত্ব দিয়ে মানুষকে কাছে রাখবেন, পারবেন না। আজ না হলে কাল এই জায়গাটা দুর্বল হয়ে যাবে। আর ঠিক এখানেই কংগ্রেসের প্রতি তার বিরূপতা। কংগ্রেসকে তিনি লাগাতার আক্রমণ করবেন, কারণ কংগ্রেস আগে যাই হয়ে থাকুক না কেন, আমি বলছি না যে কংগ্রেস ধর্মীয় তাস ফেলেনি, আমি বলছি না যে রাহুল গান্ধী একসময় ধর্মের দিকে অনুসরণ করে রাজনীতি করেননি, এমনটা নয়। কিন্তু গত কয়েক বছরে, এর আগেও আমি বলেছি, গত কয়েক বছরে রাহুল গান্ধীর রাজনীতিতে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। পরিবর্তনটা হচ্ছে এই, রাহুল গান্ধী বুঝতে পেরেছেন বিজেপিকে যদি প্রতিহত করতে হয় তাহলে তার ভাবাদর্শ বা মতাদর্শের বিরোধী অবস্থানে দাঁড়াতে হবে। বিরোধী অবস্থানে যদি না দাঁড়ানো যায় তাহলে বিজেপিকে প্রতিহত করা যাবে না। আর বিজেপিকে প্রতিহত করতে হলে একেবারে সরাসরি বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ বিজেপি যার কাছ থেকে ভাবনা সংগ্রহ করে, মতাদর্শ যাদের কাছ থেকে সংগ্রহ করে, সেই আরএসএসকে আক্রমণের কেন্দ্রে আনতে হবে। তিনি সেটা শুরু করে দিয়েছেন। আরএসএস যে এ দেশে হিন্দুত্বকরণের একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে নানাভাবে, তাদের বিবিধ সংগঠন যে হিন্দুত্ব ছড়িয়ে দেওয়ার প্রয়াস করছে সেটা খুব ভালোভাবে উপলব্ধি করে রাহুল গান্ধী মতাদর্শগত লড়াইটা নামিয়ে আনবার প্রয়াস করছেন। এবং এই জন্যই বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটা জোটবদ্ধ অবস্থা তৈরি করবার জন্য তিনি প্রয়াসী হয়েছিলেন। বারবার করে তিনি বলেছেন একজোট যদি না হওয়া যায় তাহলে আপাতত ভোটে জিতলেও আমাদের সাংবিধানিক যে সংগঠনগুলো রয়েছে, আমাদের কনস্টিটিউশনাল ইনস্টিটিউটগুলো যেগুলো রয়েছে, সেগুলো সাম্প্রদায়িকতার রঙে রেঙে যাবে, রঙিন হয়ে যাবে। সেগুলো হচ্ছে। বিচার বিভাগ, আমাদের প্রশাসনের ভিতরকার বিভিন্ন বিষয়গুলো ক্রমশ একটা মেরুকরণ ঘটছে, যেটা মারাত্মক আমাদের সংবিধানের জন্য। এটাকে বন্ধ করতে হলে মতাদর্শগত অবস্থানটা খুব জরুরি, এবং সেই জন্যই রাহুল গান্ধী বিভিন্ন জায়গাতে মতাদর্শগত লড়াইটা শুরু করতে চাইছেন। কিন্তু মুশকিল হচ্ছে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলো এই বিষয়টা ততটা মাথায় রাখছে না। তারা বুঝতে পারছেন না যে এই আঞ্চলিক দলগুলোকে আপাতভাবে ছাড় দিলেও বিজেপি যেভাবে আগ্রাসী ভূমিকায় নামছে তাতে আগামী দিনে সমস্ত আঞ্চলিক দলগুলোকে গ্রাস করে নেবে। এটা বুঝতে পারছে না বিভিন্ন আঞ্চলিক দলগুলো। তারা তাদের মতো করে এখনো চলবার চেষ্টা করছে। তারা ভাবছে যে গোটা ভারতবর্ষে যাই হোক আমার রাজ্যে হবে না। হয় না, এটা হবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যতই মনে করুন না কেন যে এ রাজ্যে বিজেপি কোনোদিন আসবে না, যদি
হিন্দুত্বকরণের প্রক্রিয়াটা আরও বাড়ে, তাহলে কি হবে কেউ বলতে পারে না। এমনকি ধর্মীয় সংখ্যালঘু যারা একসময় তারাও আত্মসমর্পণ করে, বাধ্য হয়, কারণ তারা তো দেখতে দেখতে অভ্যস্ত যে তাদের স্বার্থ কেউ দেখছে না, শুধুমাত্র ভোটের অঙ্ক কষছে সবাই, ভোটের অঙ্ক দিয়ে গোটা বিষয়টাকে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এমনটা যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় বিপদ হবে। এই বিপদটার কথা ভেবেই এই মুহূর্তে কংগ্রেস চাইছে গোটা দেশে বিরোধীদের নিয়ে একটা জোট তৈরি হোক। কিন্তু বিরোধী জোট তৈরি করতে হলে তো সবারই একটা মতাদর্শগত ঐক্য দরকার। মতাদর্শগত ঐক্য না থাকলে জোট কি করে সম্ভব? সবাই সবার স্বার্থ সিদ্ধি করে যাবে তেমন তো হয় না। বৃহত্তর স্বার্থে সবাইকে তো একত্রিত হবে, সেখানেই সমস্যা থেকে যাচ্ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আবারও পুরনো ইতিহাস উস্কে দিয়ে কংগ্রেসকে বেইমানি করেছে বলে দেখে দিল, তাতে ইন্ডিয়া জোটের যে বিষয়টা সেটা কিন্তু আরও একটু ঘোলাটে হয়ে গেল। এবং এই ঘোলাটে হয়ে যাওয়া সুবিধাটা কিন্তু বিজেপির হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পারেন নাকি? পারেন। আশঙ্কা বা আমাদের উদ্বেগ যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটা বুঝে শুনেই করেন। একটা বিষয় অনেকে বলেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির খুব একটা খারাপ নজরে নেই। যেভাবে বিভিন্ন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের রাঘব বোয়ালদের সিবিআই ছাড় দিচ্ছে, আরজিকর কাণ্ডে যেভাবে আমরা দেখলাম তদন্তের গতিমুখ অন্যদিকে ঘুরে গেল, গতকালও অভয়ার বাবা মা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দেখা পেলেন না। এত বড় একটা ঘটনা, গোটা পৃথিবী জুড়ে যে ঘটনা নিয়ে আলোড়ন উঠেছে, তারপরেও এই বিষয়টাকে উপেক্ষা করবার দিকেই যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তাদের মনে হচ্ছে কোথাও যেন একটা যোগাযোগ আছে, কিন্তু যোগাযোগটা তো চিরদিন থাকবে না, আপাতত ব্যবহার করা হবে। তারপরে চরম হিন্দুত্ববাদীরা এই আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কেজরিওয়ালকে রাখবেন না। অরবিন্দ কেজরিওয়ালেরও মনে হয়েছিল তিনি থেকে যাবেন, থাকতে পারেন না, কারণ শেষ পর্যন্ত আরএসএসের প্রথম পছন্দ বিজেপি এবং বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আপাতভাবে সেটা ভুলে যাচ্ছেন। তিনি ভাবছেন তার ক্যারিশমা দিয়ে তিনি এ রাজ্যটা চিরদিন দখলে রাখতে পারবেন। বুঝতে পারছেন না, মতাদর্শগত জায়গাতে ক্রমশ যদি ভাটা পড়তে থাকে, একসময় দখল হয়ে যাবে সব কিছু। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ করছে, যথার্থ রাজনৈতিক মেধা যদি তার থাকতো, তিনি যদি বুঝতেন, তাহলে এই মুহূর্তে তার একটা বিপদ ঘনিয়ে আসছে। যতই মনে হোক না কেন তিনি খুব শক্তিশালী হয়ে উঠছেন, বিজেপি ছন্ন ছাড়া অবস্থা, ঠিক, কিন্তু এটা চিরদিন থাকবে না। সেটা না বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কংগ্রেসকে ছুরি মারবার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আগামী বিধানসভায় তিনি কংগ্রেস বা বিরোধী দলকে অন্য কোনো জায়গা বা পরিসর ছাড়তে রাজি হচ্ছেন না, এবং কংগ্রেসকে বেঈমান বলে এ রাজ্যে কংগ্রেস যে অপ্রাসঙ্গিক সেটাও দেখিয়ে দিয়েছেন। অথচ বেঈমানির যে দীর্ঘ ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যে বেঈমানি করেছেন, আমি তথ্য পরিসংখ্যান দিয়ে বললাম যে এই সময় তিনি করেছেন, এখনো করে যাচ্ছেন বিভিন্ন রাজ্যে। একটা রাজ্যের দায়িত্ব পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসের সঙ্গে ব্যবহার করছে, কংগ্রেস কিভাবে তার মোকাবিলা করবে সেটা কিন্তু ভাববার। কংগ্রেসকে বেঈমান বললে ইন্ডিয়া জোটের কার্যকারিতা থাকে কি না সেটাও তো ভাবতে হবে। এইভাবে যদি লাগাতার আক্রমণ চলে, ছোট ছোট আঞ্চলিক দলগুলো যদি কংগ্রেসকে এভাবে আক্রমণ করে, তাহলে তাদের প্রাসঙ্গিকতা ভারতীয় রাজনীতিতে কতদিন বজায় থাকবে সেই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যে। আমরা ঠিক এই বিষয়টা আলোচনা করব। কংগ্রেস বেঈমান আর তৃণমূল তবে কি, পরিসংখ্যান তথ্যের ভিত্তিতে এই আলোচনায় অংশ নেবার জন্য আমি আজকে যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ সিনহা, কংগ্রেস বার্তার সম্পাদক, এবং আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়। অমিতাভবাবু, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কংগ্রেস বেইমানি করছে, ভালো করে ভেবে দেখুন কংগ্রেসটাকে কিভাবে ভেঙেছেন, একটু একটু করে। মানস ভূঁইয়া, যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হলো, মামলা করা হলো। তার কিছুদিন পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবার পরে সেই মামলাটা উঠে গেল, এবং তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করবার পরে, আমি খুব বিষয়টা জানি বলে বলছি,
বিধানসভার অধ্যক্ষ তিনি বলছেন আমরা তো জানি না, গোটা রাজ্যে খবর হয়ে গেল, সংবাদ মাধ্যমে চলে এলো, উনি নাকি জানতেন না। এই যে কি বল মিথ্যাচার, অত্যন্ত মানে স্থূল মিথ্যাচার, সেই মিথ্যাচারেরই প্রমাণ বারবার দিয়ে যাচ্ছেন, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনারা এটা মোকাবিলা করতে পারছেন না। এটাই অদ্ভুত যে গোটা রাজ্য জুড়ে একটা আলোড়ন তোলা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যে মিথ্যাচার করে যাচ্ছে, কংগ্রেসকে পিছন থেকে বারবার ছুরি মারছে, এটা মেনে নিচ্ছে, মানে আপনারা তার প্রতিষেধক মানে পাল্টা কিছু রাখতে পারছেন না। সাগরদিঘিতে যেটা হলো মারাত্মক ঘটনা, তো যে ছেলেটির বিরুদ্ধে ওরা অভিযোগ করলো যে উনি তারপরে তাকে আদর করে দলে টেনে নিল, কোনো নীতি নৈতিকতা কিচ্ছু নেই। একটা মাত্র কোন পুরসভায় আপনারা জিতেছিলেন, সেটাও দখল করবার জন্য কি রকম প্রক্রিয়া শুরু করা হলো, মানে এই তো অবস্থা। অথচ উনি বলছেন কংগ্রেস নাকি বেইমানি করছে, এত বড় মিথ্যাচার, লাগাতার এই মিথ্যাচারের মুখস্থ খুলে দেওয়া উচিত আপনাদের। একটু পুরনো কাসুন্দি ঘাটতে হবে। একদম উনি বলেছেন যে 2001 সালে নাকি আমরা তাদের সাথে বেইমানি করেছি। আমি যদি 2001 সালে কংগ্রেস তার সাথে বেইমানি করে, তাহলে 1998 সালের 1 জানুয়ারি তিনি নতুন দল করলেন কেন? 3.5 বছর আগে তিনি কেন একটা নতুন দল করলেন? বিনা কারণে তো করেননি। 98 সালে তিনি যখন বিজেপির কোলে চড়ে পশ্চিমবাংলায় 8টি না 9টি সিট এবং ওরা 2টি সিট, বিজেপি 2টি সিট, মোট 11টা সিট জিতেছিল, তখন কি তিনি কংগ্রেসের সাথে বেইমানি করেননি? যে কংগ্রেস 84 সালে তাকে এমপি করেছিল, 89 সালে তিনি হেরে গেছিলেন মালিনী ভট্টাচার্যের কাছে, কংগ্রেস তাকে ত্যাগ করেনি। কংগ্রেস কিন্তু তাদেরকে বারবার তাকে কাছে ডেকে এনে পাশে রেখে, এমনকি রাজীব গান্ধী একদম যে মুহূর্তে তিনি মার খেলেন, সাথে সাথে তিনি তা ঘোষণা করলেন পরের দিনই যে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারেনি কেউ এরকম একটা ঘটনা ঘটবে। দিয়ে তার হাতে আন্দোলনের ব্যাটন তুলে দিয়েছিলেন। তিনি কি করলেন? 1996 সালে আমরা 9 করে 86টা বোধহয় সিট জিতেছিলাম। আমরা সেবারে সরকার গঠন করতে পারতাম। বামফ্রন্টের এমন একটা অবস্থা হয়ে গেছিল, ভঙ্গুর হয়ে গেছিল, ততদিনে তারা প্রায় 20 বছর সরকার চালিয়েছে, যে আমরা আরেকটু জোরে আঘাত করতে পারলেই আমরা কিন্তু কংগ্রেস ক্ষমতায় চলে আসতো। তিনি কি করলেন? 4 জন কংগ্রেসের নেতা, তাদের নামে তিনি বললেন যে এরা হচ্ছে সমাজ বিরোধী। কে? অধীর রঞ্জন চৌধুরী। 2 নম্বর কে? শঙ্কর সিংহ নদিয়া। 3 নম্বর কে? সুলতান আহমেদ কলকাতা। 4 নম্বর কে? আবু মৃণাল কান্তি সিংহ রায় কাঁচরাপাড়া। এই 4 জনকার বিরুদ্ধে তিনি বললেন যে এদের যদি টিকিট দেওয়া হয় আলিপুরের 7তলা না 8তলা থেকে, বলে আমি ঝাঁপ দেবো, আমি আত্মহত্যা করব। তিনি নাটক করলেন। পরের দিন সব খবরের কাগজে ছেয়ে গেল যে কংগ্রেস দলের 4 জন সমাজ বিরোধী আছে, তার বিরুদ্ধে একা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের যারা ভোট দিতে আসতেন তারা কিন্তু সাথে সাথে সামলে নিল। যারা বামফ্রন্টকে ভোট দিয়েছিলেন, যারা সাধারণ মানুষ, তারাও বললেন যে কংগ্রেসের মধ্যে যদি এই সমস্যা হয় তাহলে আর কি করে কংগ্রেসকে ভোট দেবো। সব থেকে মজা হলো অধীর চৌধুরী ছাড়া প্রত্যেকে তৃণমূলে চলে গেছে। আবু এখন মৃত, শঙ্কর সিং তাদের বিধায়ক এবং নেতা, সুলতান আহমেদ এমপি হয়েছিলেন। সুতরাং আজকে মারা গেছেন। সুতরাং আজকে যাদের বিরুদ্ধে সমাজ বিরোধী বলে দাগিয়েছিলেন, ঠিক তাদেরকেই কোলে করে টেনে নিয়েছেন তাদের মার্শালম্যান বাড়ানোর জন্য, গুন্ডামি করার জন্য। এই প্রশ্নটা তো আমাদের কাছে আছেই। তারপরে দেখুন 96 সালে আমরা সব থেকে বড় সুযোগটি হারালাম। 2001 সালে 5 বছর পরে আমরা নতুন উদ্যমে যখন ঝাঁপিয়ে পড়ছি, তখন তিনি যে কোনো মূল্যে কংগ্রেসের সাথে জোট করার জন্য একটা আপ্রাণ চেষ্টা করলেন। এবং প্রণব মুখোপাধ্যায় সেই সময় কেন্দ্রের নেতা একজন, তিনি তার আগ্রহ দেখে তিনি ভাবলেন সত্যি হয়তো সে চায়, অতএব তার সাথে যে কোনো মূল্যে জোট করা যায় কিনা। সেই জোট করতে গিয়ে 14 জন কংগ্রেস এমএলএ, 14 জন কংগ্রেস এমএলএ, 1 জন 2 জন নয়,
সে 14 জন কংগ্রেস এমএলএ কে বললেন টিকিট দেব না। আমাদের এক সময়কার নেতা ছিল, ছাত্র নেতা ছিল অশোক দেব, ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি কংগ্রেসকে ছাড়বো কি করে। তখন অনেকে তাকে তার বোঝাতে আরম্ভ করলো, ভাই তুমি যদি আজকে এমএলএ না থাকো, তাহলে আমরা যারা ছাত্র আন্দোলন করেছি তোমার নেতৃত্বে একটা বিরাট অংশ, জয়ন্ত ভট্টাচার্য, অশোক দেব ইত্যাদি, তাহলে আজকে তাদের হয়ে বিভিন্ন জায়গায় লড়াই করবে কে? আজকে তখন সে বাধ্য হলো তৃণমূলে যাওয়ার, এবং আজও বলে আমার সাথে দেখা হলো, অমিতাভ কি করি বল, আমার মনটা পুরোটাই পড়ে আছে তোমাদের জন্য। আমাকে তুই বলে না, তোমাদের জন্য বলে। ওর সাথে আমার একটা অন্য সম্পর্ক আছে, মানে আমাকে সবসময় বলে প্রফেসর অমিতাভ, যেহেতু ছাত্র পরিষদ করার সময় একটু পড়াশোনা করতাম আমি বেশি হয়তো। তো কাঁদতে কাঁদতে বলেছেন, এবং 14 জনকে তিনি টিকিট দিলেন না, বললেন যে তৃণমূলের হয়ে দাঁড়াও। অনেকে দাঁড়ালো, কেউ কেউ দাঁড়ালো না। যারা দাঁড়ালো না তারা রাজনীতি থেকে হারিয়ে গেছে, যারা দাঁড়িয়েছিল তারা অনেকেই তারা রাজনীতির মধ্যে এখনো রয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে এইখানে পশ্চিমবাংলার মানুষ এইসব ব্যাপারগুলোকে বোঝানো যায়নি। তারা মনে করেছিল সেই সময় যে সিপিএম এর বিরুদ্ধে এত ক্ষোভ ছিল, সেই লড়াইটা কে করতে পারে। এবং আমরা ভুলে গেছি বোধহয় 2008 সালে যখন প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাপতি হয়ে এলেন, তখন আমরা তিনটি জেলা পরিষদ জিতেছিলাম, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, এবং ওরা জিতেছিল দুটি, একটা হচ্ছে সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। সেই সময় প্রিয়রঞ্জন দাসমুন্সী অত্যন্ত বাম বিরোধী আন্দোলনে তিনি তো একটা খুব বড় শক্তি বা বড় মুখ ছিলেন। আমরা সবাই খুব উদ্বুদ্ধ হয়ে গেছিলাম যে বাংলার বুক থেকে কংগ্রেসকে আবার নতুন করে ফিরিয়ে আনবো এবং সিপিএম কে হটাবো। তিনি কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের সাথে বাংলার মানুষের কাছে একটার পর একটা বার্তা দিলেন। বার্তাটা কি দিলেন? প্রথমে বললেন যে কংগ্রেসকে ভোট দাও, কংগ্রেস এই করতে চায়। তারপর আরেকটু এগুলো বললেন, যেখানে কংগ্রেস নেই আপনি দেখুন যে সেখানে গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক নয়, ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দিন। এবং শেষের দিক থেকে তিনি প্রায় বলেই দিলেন, যেখানে কংগ্রেস নেই সেখানে তৃণমূলকে ভোট দিন, আমরা একসাথে লড়াই করব। আমাদের সব থেকে বড় কষ্ট, আমরা যারা প্রিয়রঞ্জন দাসমুন্সীর সাথে খুব ঘনিষ্ঠভাবে ছিলাম, তিনি 2008 সালে যখন তিনি একটা বিরল অসুখে আক্রান্ত হয়ে তার যখন সবকিছু স্তব্ধ হয়ে গেল, তার ব্রেন ডেথ হয়ে গেল, তখন কিন্তু আমরা আর উপায় ছিল না। তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিদাম্বরম মনে আছে, এখানে যখন সিপিএম কিছু না কিছু করছে, চিদাম্বরম পাশে দেশে দাঁড়িয়েছে, কংগ্রেস টোটাল মনমোহন সিংহ পাশে এসে দাঁড়িয়েছে, প্রণব মুখার্জি তার পাশে এসে দাঁড়িয়েছে। কি দরকার বলো? বুদ্ধদেব ভট্টাচার্যকে রীতিমতন চিদাম্বরম, আমার মনে আছে তখনকার কাগজগুলো ঘাটতেন দেখা যাবে, রীতিমতন ভর্ৎসনা করছে। গোপাল কৃষ্ণ গান্ধী যিনি রাজ্যপাল ছিলেন, তিনি বললেন হিম করা ঘটনা, কংগ্রেস পুরোপুরি তাকে সমর্থন করে গেছে, লড়াই করে গেছে। আর তিনি 2011 পরে কিভাবে আপনাদের বেরিয়ে আসতে হলো একটু যদি বলেন, আমার সময় একদম শেষ। বেরিয়ে আসতে হলো, তিনি কংগ্রেসে যেসব মন্ত্রীরা ছিলেন তাদেরকে কোনো কাজ দিতেন না, মানুষ ভূঁইয়াকে কোনো কাজ দিতেন না, আবু হেনাকে কোনো কাজ দেননি, সব ফাইলগুলো নিজেদের মন্ত্রীর কাছে রেখে দিয়েছিলেন। এবং সব থেকে বড় যে ব্যাপারটা হলো, একটার পর একটা কেস দিল। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া, সেখানে ছাত্র পরিষদের ছেলেরা আন্দোলন করতে গেল, তাদেরকে মারলো, তাদের বিরুদ্ধে কেস। মানুষ ভূঁইয়ার সঙ্গে একই ঘটনা। এবং তখন মানুষ ভূঁইয়ার কাছে তাদের অভিভাবক এসে বললো যে চিরকাল তাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, তারা কোথাও চাকরি পারবে না, কিছু করতে পারবে না, আপনি কিছু করুন, আপনি দয়া করে তৃণমূলে যান, এই ছেলেদের বাঁচান। এই ঘটনাগুলো ঘটে কংগ্রেসকে কিন্তু তিনি বারবার ভেঙেছিলেন। আজকে তিনি বেঈমান বলছেন, কিন্তু বাংলার ইতিহাসে মির্জাফর নয়, আগামী দিনে বহু মানুষ মমতা রাখবেন কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। বেশ, আমি ঠিক এখানেই আসবো। রূপম চট্টোপাধ্যায়, শেষের দিকে মহাকারণে নিয়মিত যেতেন রূপম চট্টোপাধ্যায়, সেই সময় আমাদের সাথে যোগাযোগ ছিল। কিভাবে কংগ্রেসকে মন্ত্রিসভা থেকে বাতিল করে দেওয়া এবং কংগ্রেসকে এ রাজ্যে কোণঠাসা খুব সংক্ষেপে করেছেন, আপনি এখন সামনে থেকে দেখেছেন, কি অপমান সহ্য করে। আমরা বোধহয় সেই সময় দেখেছি যে মনোজ চক্রবর্তী যেদিন ইয়ে করছেন, আমরা সামনে থেকে দেখেছি। এদের মানুষ ভূঁইয়া এদের ঘরে রেগুলার যেতাম, তাদের ব্যাপারটা বুঝতে পারছিলাম যে ওরা কাজ করতে পারছেন না, কাজ করতে দেওয়া হবে না, এদেরকে একেবারে চাটুকার বানিয়ে রাখা হবে। কিন্তু একটা ব্যাপার দেখুন, শান্তিপুরের অজয় দেব বা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এদের সাথে আমি কথা বলেছি। আমাকে
রবীন্দ্রনাথ বাবু বলেছিলেন, বাবু আমি এই বয়সে জেল খাটতে, আমি বললাম ফলে আপনার বিরুদ্ধে কেস দিয়েছে এবং অ্যাটেম্প টু মার্ডারের কেস আছে, আমি এই বয়সে জেল খাটতে পারবো না, ফলে তৃণমূল না করে উপায় নেই। একটি বক্তব্য অজয় শান্তিপুরের, সেও বলেছিল নানা চাপ আছে, হয় জেলে যেতে হবে, আমার দাদা অসমঞ্জ দে সেও কংগ্রেস আমলে জেল খেটেছে, আমি আবার তৃণমূল আমলে জেল খাটবো, এত আর হবে না, ওই আপাতত মানুষ যা চাইছে তাই হবে, মানুষ নয় মমতা যা চাইছে। আমি একটা শুধু বলবো, এরা কিন্তু রবীন্দ্রনাথ বাবু অজয় দে, অজয় মারা গেছে, যাই হোক, এবার হচ্ছে এদের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল। একটা ব্যাপার বলছি, এটা কিন্তু জেলে যাওয়ার ভয়ে দল পাল্টে ফেলছে, কারণ যে চাপটুকু ছিল সেটা নিয়ে কিন্তু কংগ্রেস থেকে জেল খাটতে রাজি হতো, জেলে যেতে রাজি হতো সমাজ এবং দেশের স্বার্থে এবং তৃণমূলকে এক্সপোর্ট করার জন্য, সেটা কিন্তু হলো। একজনও কংগ্রেসও জেলে যাওয়ার রিস্ক ঝুঁকিটা নিলেন না, তারা গিয়ে তৃণমূলে ঢুকে গেল। এটা কিন্তু ঘটেছে, অর্থাৎ এক ধরনের মূল্যবোধের অবক্ষয় হয়েছিল, যেটা তারা আপনারা যদি না স্বীকার করেন তাহলে ইতিহাস স্বীকার করা হয়। ফলে যেটা হয়েছে, তৃণমূলের পোয়া বারো, আজকে ভয় দেখাবো, কেস দেবো, না জেলে ঢুকিয়ে দেবো, কেউ জেলে যেতে রাজি নেই। আর দেশ নেতা হতে মন্ত্রী হতে রাজি আছে, জেলে যেতে রাজি নেই। এই যে পরিস্থিতি, এইটা পুরোপুরি সুযোগটা তৃণমূল নিয়ে, এবং সেভাবেই বিদ্যুৎ তত্ত্বের উপরতলা পর্যন্ত দলটাকে ভেঙে চুরবে। একদম সেই জন্য কি একটা দিকে একদম আমি একেবারে সংক্ষেপে আপনার বক্তব্যটা নেব, সেটা হচ্ছে আবারও কি সেই বার্তাটা দিচ্ছেন, মমতা কি ভয় পাওয়াতে চাইছেন এ রাজ্যে কংগ্রেস যাতে আর উঠে না দাঁড়ায়, এই বেইমানির কথা মনে করিয়ে দিয়ে? বার্তাটা দিতে চাইছেন। এবার কিন্তু কংগ্রেসকে ভয় দেখান, কংগ্রেসের এমন কিছু নেই যে কংগ্রেসকে ভয় দেখান, যেটা উনি কারণ করছেন বিজেপিকে সাহস যোগাচ্ছেন, বিজেপিকে সাহস যোগাচ্ছেন যে বিজেপি তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গেই আছি, তুমি আমার ভাইপোকে জেলের বাইরে রাখো, তাহলেই আমি রাজনাথ সিং এবং নীতিন গডকরি থেকে শুরু করে আরএসএস এর অংশটা আছে, সেই অংশটার একটা সমর্থন উনি পাচ্ছেন, তাদের পেছনে উনি দুর্গা, ফলে আরএসএস তার দুর্গাকে লক্ষ্য করবে। আর এই আস্থা থেকে উনি আত্মসমর্পণ করছেন বিজেপির দিকে, এটা কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন না। কংগ্রেসকে গালিগালাজ করলে পরে বিজেপির নেতাদের সুবিধা হবে, একদম, বিজেপিকে সুবিধা করে, অর্থাৎ বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই আবারও কংগ্রেসকে ছুরি মারবার এই কথাটা, মানে পুরনো কথাটা তিনি উস্কে দিলেন।